456 জন প্রতিযোগীদের মধ্যে একমাত্র গিহানই ফিরে এসেছিল বিজয়ী হয়ে। সাথে নিয়ে এসেছিল বিপুল পরিমাণ টাকা। এত টাকা পেয়েও সে বিন্দু পরিমাণ আনন্দিত হয় না। এত মানুষের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে সে এতদিন ডিপ্রেশনে চলে যায়। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সে এই ভয়ঙ্কর বাঁচা মরার গেম থেকে মুভ অন করতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখন সে জানতে পারে স্কুইড গেম আবার পুনরায় শুরু হতে চলেছে। এটা শুনে সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এইবার সে এই গেমের পেছনে থাকা সকলের মুখোশ খুলে দেবে, কারণ সে এতগুলো মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় এবং এই গেমটা চিরতরে বন্ধ করে দিবে। তাই সে ঠিক করে আবারও এই গেমে অংশগ্রহণ করবে। কিভাবে সে এই গেমটা বন্ধ করবে, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা গেমের মাস্টারমাইন্ডের সকলের সামনে আনবে, তা জানতে হলে থাকতে হবে আমাদের পুরো এক্সপ্লেনেশনের সাথে। আজকে আমরা এক্সপ্লেন করব স্কুইড গেম সিজন 2 এর প্রথম পার্ট, যেখানে আমরা প্রথম 4টি এপিসোড এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক। নিজের দেওয়া কথা রেখে গিহান চলেছে তার মেয়ের সাথে দেখা করতে। কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। এয়ারপোর্টে ঢুকে ফোনে কথা বলা অবস্থায় এয়ারপোর্টের অন্য পাশে একটা লোককে দেখতে পায়, যে কিনা গত বছর তাকে স্কুইড গেম খেলার জন্য রাজি করিয়েছিল। এখন সে আরেকজনকে এই গেমের প্রতি প্রলুব্ধ করছে। এটা দেখে গিহান প্রচন্ড রাগান্বিত হয় এবং ছুটে যায় তাকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে ওই লোক ট্রেনে করে পালিয়ে যায়। তখন গিহান সদ্য রাজি হওয়া ভিকটিমের কাছ থেকে স্কুইড গেমের কার্ডটি ছিনিয়ে নেয়। কার্ডটি নিয়ে সে ফ্লাইটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে সে থেমে যায় এবং পুনরায় স্কুইড গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। কার্ডে থাকা নম্বরে কল করে গিহান বলে, তোমরা কারা আর কেনই বা সাধারণ মানুষের সাথে এই মৃত্যুর খেলা খেলছো? আমি তোমাদের সবার মুখোশ খুলে দিব, আমি আসছি আবার। কলে অপর প্রান্ত থেকে জানানো হয় প্লেয়ার নম্বর 456। যদি বাঁচতে চাও তাহলে এই গেম থেকে দূরে থাকো এবং নিজের গন্তব্যে চলে যাও, না হলে এইবারের প্রাণে বেঁচে ফিরবে না। এই কথা শুনে গিহান কল কেটে দেয়। মেয়ের সাথে দেখা করতে না গিয়ে স্কুইড গেমের জন্য রওনা দেয়। গিহানের যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল তা কিছুক্ষণ পরেই টেক অফ করে। কি ঠিক তখন আবার ওই লোকটা ফোন দিয়ে গিহানকে বলে, তোমার মেয়ের কাছে চলে যাওয়ার দরকার ছিল, তুমি অনেক প্রস্তাবে এখন। আস্তে আস্তে 2 বছর সময় কেটে যায়, কিন্তু গিহান এখনো স্কুইড গেমের সন্ধান খুঁজে পায়নি। এদিকে জাংহু ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশে যোগদান করেন। 2 বছর আগে একটি বোটের ক্যাপ্টেন তাকে মুমূর্ষু অবস্থায় নদীর পাড়ে পেয়েছিল। তারপর তিনি তার জীবন বাঁচায়। জাংহুর জ্ঞান ফেরার পর পুলিশ ডিপার্টমেন্ট ও তার চিফকে স্কুইড গেমের নৃশংসতার কথা জানায়, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। দুঃখজনকভাবে জাংহু যে ফটো এবং ভিডিওগুলো পাঠিয়েছিল তার নেটওয়ার্ক সমস্যার কারণে তার চিফের কাছে পৌঁছায়নি। পুলিশ জাংহুর কথা মতো পুরো আইল্যান্ডের আশেপাশে অভিযান চালিয়েছিল, কিন্তু কিছুই খুঁজে পায়নি। তারপর পুলিশও অনুসন্ধান করতে বন্ধ করে দেয়। তারপর থেকে জাংহু ট্রাফিক পুলিশে যোগদান করে, কারণ সে জানতো স্কুইড গেমের প্লেয়ারদের বাই রোডে নিয়ে যাওয়া হয়, আর সে ওই গাড়িগুলো মনিটর করে স্কুইড গেমের পুরো চক্র তাকে ধরতে পারবে। কিন্তু এত কিছুর পরও জাংহু তার ভাই ইংহুর কথা পুলিশকে জানায়নি, এবং এটাও কাউকে বলেনি যে ইংহু ফ্রন্টম্যান হিসেবে এই গেমটি পরিচালনা করে এবং সেই তাকে গুলি করে। এটা কাউকে না বলার কারণ জাংহু চাচ্ছিল সে পুনরায় তার ভাইয়ের মুখোমুখি হতে। এদিকে গিহানও ফ্রন্টম্যানের অর্থাৎ ইংহুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই স্কুইড গেমকে বন্ধ করা। সে তার সকল টাকা এই গেমের খুঁজে খবর পেতে খরচ করছে। গিহান তার পাওনাদার কিমকে সমস্ত টাকা ফেরত দিয়ে তাকে আবার নিজের কাজের জন্য হায়ার করেছে। কিমের পুরো টিমকে ব্যবহার করে গিহান ওই স্কুইড গেমের সন্ধান পাওয়ার চেষ্টা করছে। জিহান প্রচুর টাকা খরচ করে কিমের দলের পুরো সদস্যদের ওই রিক্রুটারের পেছনে লাগিয়ে দিয়েছে। 2 বছর ধরে তারা তন্ন করে ওই রিক্রুটারকে খুঁজে বেড়াচ্ছে, কারণ সে জানে ওই রিক্রুটারকে খুঁজে পেলে স্কুইড গেমের সন্ধান পাওয়া যাবে। তো কিম তার অ্যাসিস্ট্যান্ট চুইকে নিয়ে সন্ধানে বের হওয়ার তখন তারা একটা স্টেশনে ওই রিক্রুটারকে দেখতে পায়। রিক্রুটার আগের মতো নিয়মে অর্থাৎ দাগজি খেলে ওই লোককে ফাঁসাচ্ছিল। তখন কিম গিহানকে কল করে এই ঘটনা সম্পর্কে জানায়। গিহান তাকে রিক্রুটারকে ফলো করতে বলে। গিহান তৎক্ষণাৎ গাড়ি নিয়ে তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রিক্রুটারের স্টেশন থেকে বেরিয়ে একটা দোকানে যায় এবং বেশ কিছু পাউরুটি কিনে। অন্য একটা দোকানে গিয়ে 100টা লটারি টিকিট কিনে। এগুলো নিয়ে সে একটা পার্কে যায় এবং গরিব ক্ষুধার্ত অসহায়দের বলে যে লটারি টিকিট ও পাউরুটির মধ্যে যে কোনো একটা নিতে। সেখানে থাকা সকলের লটারি টিকিট নেয়, কিন্তু টিকিট ঘষার পর দেখতে পায় তারা কিছুই পায়নি। তখন রিক্রুটার তার হাতে থাকা সব পাউরুটি পাওয়ের তলায় পিষে নষ্ট করে ফেলে আর বলে, আজকে তোমাদের এই অবস্থার জন্য দায়ী একমাত্র তোমরা। এইসব বলে সে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে গিহান দ্রুত গাড়ি চালিয়ে আসার সময় ট্রাফিক রুলস ব্রেক করে, ফলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। টাকার কোনো আফসোস না করে সে সাথে সাথে সব টাকা পরিশোধ করে দেয়। কাকতালীয়ভাবে সেখানে ডিউটি করছিল জাংহু।
তার এইসব সন্দেহজনক মনে হয় তৎক্ষণাৎ সে হেড অফিসে যায় এবং গিয়ানের সকল তথ্য বের করে তখন সে গিয়ানকে চিনতে পেরে যায় এবং সে এটাও নিশ্চিত হয় গিয়ানই ছিল স্কুইড গেমের বিজয়ী। তারপর সেও গিয়ানকে খুঁজতে শুরু করে। এদিকে গিয়ান কিমের দেওয়া ঠিকানায় এসে তাদের খুঁজতে থাকে। হঠাৎ সে একটা ছুরি দেখতে পায়, এতে ছিল তাজা রক্তের চিহ্ন। গিয়ান আশেপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। পাশের একটা বিল্ডিং এর ছাদ থেকে গিয়ানের উপর নজর রাখছিল ওই রিক্রুটার। গিয়ান চলে যাওয়ার পর রিক্রুটার একটি রুমে যায় যেখানে সে ওই দুইজনকে বন্দী করে রেখেছিল। রিক্রুটার দুজনের মধ্যে কাকে আগে মারবে বুঝে উঠতে পারে না, তাই তাদের মধ্যে রক পেপার খেলা হয়। এদের মধ্যে কিম খেলা হেরে যায়। তখন রিক্রুটার তাকে গুলি করে দেয়। চুইকে টর্চার করে সে গিয়ানের অ্যাড্রেস জেনে নেয় এবং তাকে মেরে ফেলে। অ্যাড্রেস অনুযায়ী রিক্রুটার গিয়ানের বাসা যায়। গিয়ান তাকে স্কুইড গেমের পেছনে থাকা লোকদের সম্পর্কে জানতে চায়, কিন্তু রিক্রুটার তার কাজের প্রতি খুবই লয়াল, তাই সে কিচ্ছু জানায় না। যেহেতু গিয়ান তার খোঁজ পেয়ে গেছে, তার আজ তাদের যে কোনো একজনকে মরতেই হবে। এখানে রিক্রুটার একটা গেম খেলে যেখানে রিভলভারে একটাই বুলেট থাকবে। একবার করে মাথা বন্দুক রেখে ফায়ার করতে হবে। প্রচন্ড ইগোর কারণে গিয়ান গেমটি খেলতে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে কয়েক রাউন্ড এই গেমটি চলে। গিয়ানের ভাগ্য ভালো থাকে কারণ শেষমেশ রিক্রুটার এই গেমে মারা যায়। ওই সময় জাংহু গিয়ানের বাসায় চলে যায়। গুলির শব্দ শুনে সে ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর সে হাত পা বাঁধা অবস্থায় চুইকে খুঁজে পায়। সে তখন চুইকে মুক্ত করে। তারপর জাংহু গিয়ানের উদ্দেশ্যে বের হয়। গিয়ান রিক্রুটার কাছ থেকে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড পায়। ঠিক তখন জাংহু বন্দুক তাক করে তার হাতের উপরে করতে বলে। তখন গিয়ানকে বাঁচানোর জন্য চুই জাংহুর মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরতেই জাংহু দেখে গিয়ান ও চুই তাকে বেঁধে রেখেছে। গিয়ান তার পরিচয় দিয়ে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি স্কুইড গেমের ব্যাপারে আমার বাসায় এসেছিলে। আর প্রতিউত্তরে জাংহু বলে, গেমের মধ্যেও আমাদের দেখাও কথা হয়েছে। একটি মুখোশ পরা লোক তোমাকে ইয়াংহুর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, ওইটা আমি ছিলাম। জ্ঞান মনে করে জাংহু গেমের ভিতরের লোক। তখন সে তাকে জানায়, আমি আমার ভাই ইয়াংহুকে খুঁজতে গিয়েছিলাম। যেহেতু জাংহু কিছুদিন গার্ড হিসেবে কাজ করেছিল, তাই সে তার কাছে ফ্রন্টম্যানের সম্পর্কে জিজ্ঞাসা করে। এখনও জাংহু জ্ঞানকে মিথ্যা কথা বলে, কারণ ফ্রন্টম্যান ছিল তার ভাই ইয়াংহু। জ্ঞান তাকে জানায়, আমি এই স্কুইড গেম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চাই, এত মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। জাংহু তাকে এই কাজে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেয়। এদিকে চুইও তার বসের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তাই সেও এই মিশনে রয়েছে বলে জানায়। জ্ঞান তখন চুই এবং জাংহুকে নিয়ে পাশের একটা সাউন্ড প্রুফ রুমে নিয়ে যায়, যেখানে সে স্কুইড গেম থেকে অর্জিত টাকা দিয়ে বিশ্বের দামি দামি অস্ত্র কিনে রেখেছে, যাতে তাদের সাথে যুদ্ধ করতে পারে। এই রুমে সে গান শুটের প্র্যাকটিস করে। জাংহুকে জানায়, এখন আমাদের বিশ্বের শক্তিশালী সোলজারদের হায়ার করতে হবে স্কুইড গেমের মোকাবেলা করতে হলে। জ্ঞান জাংহুর মা এবং কাঙ্গের ভাইকে লুকিয়ে দেখে আসে। কাঙ্গের ছোট ভাই একটা পরিবার খুঁজে পেয়েছে। তাদেরকে আনন্দিত দেখে জ্ঞানও খুশি হয়ে যায়। এরপর জ্ঞান ব্রোকারের কাছে যায় কাঙ্গের মায়ের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা তা জানতে। ব্রোকার বলে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে খুব তাড়াতাড়ি আমরা খুঁজে বের করব। জ্ঞান তখন সাঙ্গের মায়ের বাড়ির ঠিকানা দিয়ে বলে, যদি তাকে কখনো খুঁজে পান তাহলে এর ঠিকানায় যোগাযোগ করবেন। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। বেরিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করে একটা মেয়ে ব্রোকারের কাছে যাচ্ছে, যার নাম নৌল, যে কিনা উত্তর কোরিয়াতে তার বসকে খুন করে এখানে পালিয়ে এসেছে। তাই সে তার স্বামীকে নিয়ে দক্ষিণ কোরিয়া এসেছে, কিন্তু সে তার মেয়েকে নিয়ে আসতে পারেনি। তাই সে ব্রোকারে শরণাপন্ন হয়, যেমন করেই না কেন সে যেন তার মেয়েকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে আসে। ব্রোকার বলে, এতদিনে হয়তো তোমার অপরাধের শাস্তির জন্য তোমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। নৌল হতাশ হয়ে একটা পার্কে বসেছিল। তখন একটা লোক এসে তাকে স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড দিয়ে যায়। নৌল ও আগ্রহের সাথে কার্ডটি দেখতে পায়। পরদিন সে তার চাকরি ছেড়ে দিয়ে স্কুইড গেমের জন্য রওনা হয়। অন্যদিকে জ্ঞানও তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। সে তার মুখে ট্রেকারযুক্ত একটা নকল দাঁত লাগিয়ে নেয়, যাতে জাংহু তার লোকেশন জানতে পারে। তারা সারা দেশের রিটায়ার্ড করা স্পেশাল সোলজার হায়ার করে। তারা জ্ঞান সাউন্ড প্রুফ রুমে শুট প্র্যাকটিস করে। তারপর জ্ঞান ওই ইনভাইটেশন কার্ডে কল করলে তাকে একটা পাবে যেতে বলা হয়। পরিকল্পনা অনুযায়ী রাতে জ্ঞান ও চুই পাবের ভিতরে প্রবেশ করে এবং জাংহু তাদের টিম নিয়ে বাহিরে অপেক্ষা করে। একটু পর তারা লক্ষ্য করে স্কুইড গেমের ড্রেস পরে দুজন বারের ভিতরে প্রবেশ করেছে। তারা ওই দুজন কর্মীকে ধরার জন্য ভিতরে ঢুকে, কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে একজন চুইকে কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে দেয়, আর অন্য কর্মী জ্ঞানকে নিয়ে বারের পিছনে দরজা দিয়ে বাহির নিয়ে আসে। জাংহু তাদের ফলো করে এসে দেখতে পায় জ্ঞানকে একটা গাড়িতে উঠানো হয়। জাংহু তার টিমকে ওই কারকে ফলো করার নির্দেশ দেয়।
গাড়িতে উঠে সে বুঝতে পারে পূর্বে ওই গাড়িতেই তার ফ্রন্টম্যানের সাথে তার কথা হয়েছিল। গাড়ির ভেতর একটা স্পিকারের মাধ্যমে ফ্রন্টম্যান তার সাথে কথা বলে। সে বলে, তোমার ওই দিন ট্রেনে করে চলে যাওয়ার দরকার ছিল। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জ্ঞান বলে, আমি এই স্কুইড গেম বন্ধ করে ছাড়বো। এদিকে জাংহুর ফোর্সের গাড়ি জ্ঞানের গাড়ির খুব কাছাকাছি চলে আসে। ঠিক তখন একটা ছাদ থেকে জাংহু এবং তাদের ফোর্সের গাড়ি চাকা পাংচার করে দেওয়া হয়, যা দেখে জ্ঞান কিছুটা ঘাবড়ে যায় এবং তার সাথে থাকা পিস্তল দিয়ে সামনের দিকে ফায়ার করে। ফ্রন্টম্যান তখন বলে ওঠে, এই একটা বন্দুক দিয়ে আমাদের কিছু করতে পারে না। জ্ঞান বলে, আমি অবশ্যই গেমে পার্টিসিপেট করব। তখন ফ্রন্টম্যান বলে, একটু আগে না তুমি এই গেম বন্ধ করতে চাচ্ছিলে, এখন তোমার কি হলো? তখন জ্ঞান বলে, আমি এই গেমে অংশগ্রহণ করে মানুষকে বোঝাবো, তাদেরকে এই গেম থেকে ফিরিয়ে আনবো। ফ্রন্টম্যান তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং আগের বারের মতো গাড়ির ভিতর একটা কেস বের হয় এবং জ্ঞান অজ্ঞান হয়ে যায়। ট্রেকারের মাধ্যমে জাংহু স্কুইড গেমের নতুন লোকেশন জানতে পারে। এদিকে নো স্কুইড গেমের নতুন লোকেশনে হাজির হয়, তবে প্লেয়ার হিসেবে নয়, একজন গার্ড হিসেবে। সকালবেলায় জ্ঞান ঘুম থেকে উঠে লক্ষ্য করে তাদেরকে একটি বড় রুমে রাখা হয়, যা ছিল আগের বারের মতো। কিছুক্ষণ পর গার্ডরা তাদের সামনে আসে এবং পার্টিসিপেট করা সকল সদস্যরা তাদেরকে প্রশ্ন করতে শুরু করে, কেন তাদের পোশাক পরিবর্তন করা হলো, তাদের পূর্বের জামা কাপড় কোথায়। তখন সেখানে একটি স্ক্রিনে সবার ঋণগ্রস্ত জীবনকে দেখানো হয় এবং সবাইকে প্রলুব্ধ করা হয় গেমটি খেলার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি তোমাদের পূর্বের জীবনে ফিরে যেতে চাও? তখন সবাই রাজি হয়। তখন সেখানে গেমের রুল সম্পর্কে বলা হয়, যেখানে একটি নতুন নিয়ম সংযোজন করা হয়। গেম চলাকালীন যদি প্লেয়াররা গেম থেকে কুইট করতে চায়, তখন সেখানে ভোট হবে। যদি অধিকাংশ প্লেয়ার খেলতে না চায়, তাহলে তাদের অর্জিত টাকা তাদেরকে দিয়ে গেমটি বন্ধ করে দেওয়া হবে। এই নিয়মটি শুনে জ্ঞান কিছুটা অবাক হয় এবং জিজ্ঞাসা করে, তারা তাদের টাকা নিয়ে যেতে পারবে তো? তখন উত্তরে হ্যাঁ জানানো হয়। তখন সে পিছনে থাকা সিসি ক্যামেরার দিকে তাকায়, কারণ সে জানে ফ্রন্টম্যান তাকে মনিটাইজ করছে। এদিকে জাংহু ওই ট্রেকারের খোঁজে বের হয়। তারা ট্রেস করতে করতে একটা দ্বীপের পাড়ে এসে হাজির হয়। খুঁজতে খুঁজতে একটি বক্সের সন্ধান পায়। বক্সটি খুলতেই তারা দেখতে পায় ওই ট্রেকারটি, অর্থাৎ অজ্ঞান করার পর জ্ঞানের মুখের ভেতর থেকে ওই ট্রেকারটি খুলে ফেলা হয়। এদিকে তাদের সবাইকে একটা বড় মাঠে হাজির করানো হয়, যেখানে গতবারের মতো গ্রিন লাইট ও রেড লাইট গেমটি খেলানো হয়। জ্ঞান তার দাঁতটি খোলার পর দেখতে পায় সেখানে ট্রেকারটি নেই, অতএব সে সম্পূর্ণভাবে ফেঁসে গেছে এবং তার গেমটি শেষ করেই ফিরতে হবে। সে সকলের সামনে গিয়ে গেমটাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, দূরে ওই পুতুলের চোখে সেন্সর লাগানো আছে, কেউ যদি ওই পুতুলের চোখে ধরা পড়ে যায় তাহলে তাকে মেরে ফেলা হবে। তার কথা শুনে সবাই হাসতে শুরু করে। জ্ঞান তখন বলে, সবাই আমার নির্দেশনা মেনে চলবে, থামতে বললে থামবে। সবাই ঠিকঠাক করেই আগাচ্ছিল। হঠাৎ একটা পোকা এসে একটা মেয়ের ঘাড়ে এসে পড়ে। তখন মেয়েটি চিৎকার দিয়ে উঠে এবং গুলি চলে, লুটিয়ে পড়ে তার নিথর দাহ। তারপর ওই পোকাটি অন্য একটি মহিলার ঘাড়ে গিয়ে বসে সেও ভয়ে চিৎকার করে উঠে তাকেও মেরে ফেলা হয়। এটা দেখে সেখানে থাকা সকল ছোটাছুটি শুরু করে। এতে ফলে শুরু হয় গুলির বৃষ্টি। একের পর এক লাশ লুটিয়ে পড়ে। অনেকেই জ্ঞানের ইনস্ট্রাকশন ফলো করছিল, তাই তারা এখনো বেঁচে ছিল। তারা ধীরে ধীরে গ্রাউন্ডের উপর প্রান্তে যাচ্ছিল। এর মধ্যে অনেকেই মারা যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা অপর প্রান্তে পৌঁছে যায়, কিন্তু একজনের গুলি লাগার কারণে মাঝপথে থেমে যায়, কিন্তু সে এখনো বেঁচে ছিল। জ্ঞান তখন তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে দাগ পার করে, কিন্তু তখনই একজন গার্ড তাকে মেরে ফেলে। গেম শেষ করার পর তারা তাদের হল রুমে এসে সবাই অনেক অস্থির হয়েছিল। কিছুক্ষণ পর কয়েকজন গার্ড আসে তাদের রেজাল্ট জানানোর জন্য। এই রাউন্ডে 456 জন প্লেয়ারের মধ্যে এলিমিনেট হয়েছে 91 জন, ফলে এখন বেঁচে আছে 365 জন। কিন্তু এখন তারা সবাই এই গেম থেকে বিদায় নিতে চায়। সবাই কান্না শুরু করে যাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারা সকলে ভোট দিতে রাজি হয়। তখন তাদেরকে এই গেমের প্রাইজ মানি দেখানো হয় আর বলা হয়, এখন যদি গেমটি অফ হয়ে যায় তাহলে সবাই 24 মিলিয়ন টাকা পাবে, যা তাদের জন্য অনেক কম। বড় স্ক্রিনে তাদের 2 দিনের ভিডিও দেখানো হয়। জ্ঞান সবাইকে বলে নাতে ভোট দেওয়ার জন্য এবং বলে, আমি জানি এখানে একজন ছাড়া কেউ বেঁচে থাকবে না। তখন সবাই জ্ঞানকে জিজ্ঞাসা করে, তুমি এত কিছু জানো কিভাবে? তখন জ্ঞান বলে, আমি গত বছর এই গেমটি খেলেছি এবং আমি ছিলাম এই গেমের উইনার। সবাই তখন জ্ঞানকে সন্দেহ করে। তারা জ্ঞানকে প্রশ্ন করে, তুমি যদি আগের বারে উইনার হয়ে থাকো তাহলে তোমার কাছে তো অনেক টাকা থাকার কথা। জ্ঞান কিছুই বলতে পারে না। তারা মনে করে জ্ঞান সব টাকা নিয়ে যাওয়ার জন্য এইসব বলছে। ভোটিং শুরু হয়। সকলে একে একে ভোট দেওয়া শুরু করে। অনেকে নাতে, অনেকে হাতে ভোট দিচ্ছে। এক পর্যায়ে দেখা যায় ভোট ড্র হয়েছে। তখন প্লেয়ার
008 ভোট দিতে আসে এবং সে নাতে অর্থাৎ গেমটি চালিয়ে যাওয়ার জন্য ভোট দেয়। এখানে দেখা যায় প্লেয়ার 008 হলো ফ্রন্টম্যান ইয়ংহু নিজেই, কারণ সে মাঠে থেকে জ্ঞানকে টক্কর দিতে চায়। এখন কি করবে জ্ঞান? কিভাবে মানুষদের বাঁচাবে আর এই মরণ ফাঁদ থেকে বের করে আনবে? এখানে শেষ হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম পার্ট। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।